আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। শোনা যাচ্ছে কি? শুনতে পাচ্ছ? সোহেল, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, বলুন। আচ্ছা, বেশ। তো আজকে স্পোকেন ইংলিশের ক্লাস প্রথম অধ্যায় শুরু করব। তো তোমাদেরকে এটা আমি গ্রুপেও দিয়ে দেবো। তাহলে আমি ক্লাসটা শুরু করি। ভালো করে মন দিয়ে শুনে নেবে। স্পোকেন ইংলিশের ক্লাসের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের বেশি করে প্র্যাকটিস করা, শোনা এবং সেটার সঙ্গে প্র্যাকটিস করা। কিভাবে করবে আমরা তার একটা গাইডলাইন এখান থেকে দিয়ে দেবো। তো চলো আজকে প্রথম লেসনটা শুরু করা যাক। কিছু তোমাদের টিপস বলে দেবো যেখান থেকে তুমি তোমার স্পোকেন ইংলিশের জন্য অনেক বেটার কিছু ইনফরমেশন পাবে, সেটা তোমার লাইফে কাজে লাগবে। এবং এটা অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস যত করবে তত তোমাদের ভালো। ঠিক আছে? আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা দেখবে। স্লাইডটা দেখতে পাচ্ছ? দাঁড়াও 1 মিনিট, আমি এটা শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করি, তাহলে দেখতে পাবে। দেখো, দাঁড়াও, এন্টায়ার স্ক্রিন। আচ্ছা, এবার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ। তো শুরু করছি। এটাকে পুরো স্লাইড শোয়ে নিয়ে যাচ্ছি। তো প্রথম হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য কি বলছে, যে ডোন্ট স্টে অর ট্রান্সলেট, ডোন্ট স্টাডি অর ট্রান্সলেট ইংলিশ, থিঙ্ক ইন ইংলিশ। মানে বাংলা করে যে ভাবনা, মানে বাংলাটা থেকে ইংলিশে ভাবনা, এইটা করতে বারণ করছে। মানে চিন্তা ভাবনাটা ইংলিশে করতে বলছে। তো তার জন্য কি হবে, হাউ টু লার্ন ইংলিশ, তার কতগুলো ইনফরমেশন, 10টা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো একটা একটা করে দেখে নেবে। এগুলো আমি গ্রুপে দিয়ে দেবো, লিখে নেবে। তো দেখো, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে লার্ন লাইক এ চাইল্ড। একদম শিশুর মতো শেখো। মানে শিশু কি করে, প্রথমে শোনে। প্রথমে কি করে, শোনে, লিসেন। তারপরে কি করে, কপি করে। মানে সেটাকে সে কিছু বোঝে না, কিন্তু শোনে। ভালো করে বোঝো জিনিসটা কি। তাহলে আমাদের ইংলিশটা প্রথমে কিন্তু শুনতে হবে, ভালো করে শোনো। বাচ্চা ছেলে যেমন কি করে, প্রথমে শব্দগুলো, এই যে বাংলা ভাষা, সে কি প্রথমে বাংলা ভাষাটা জানে? জানে না কিছু। সে প্রথমে শোনে, শুনে সেটাকে কপি, যেটাই বলছে সেটারই একটা বুলি বলা বলে আর কি। তো সেই রকম কপি করা, সেটা সে অভ্যস্ত হয়, কপি করতে অভ্যস্ত হয়, সে স্পিক করে, সেভাবে সে কপি করে। তারপরে সে আস্তে আস্তে সেই জিনিসটাকে বোঝে। তারপরে সে সেই ভাষাটাকে নিয়ে থিঙ্ক করে। ঠিক এইরকম ভাবে কিন্তু আমাদের শিখতে হবে। এটা নিশ্চয়ই বোঝা গেল। প্রথম পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? সবাই শুনছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্ট গেল। তারপরে দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইউজ ট্রান্সলেশন অনলি টু লার্ন নিউ ওয়ার্ড। তার মানে নতুন যে শব্দটা শিখবে শুধুমাত্র সেটার জন্য ট্রান্সলেট করো, বাংলায় তাকে কি বলে সেটা জানো। কিন্তু ডোন্ট ইউজ ট্রান্সলেশন টু মেক অ্যান্ড স্পিক সেন্টেন্স। সেন্টেন্স যখন বলছো তখন কিন্তু ট্রান্সলেশন করে বলবে না। আমরা অনেকে কি করি, বাংলাটাকে ভাবি, সেটাকে আবার ইংলিশে করে নিই, রূপান্তর করি। তা এটা কিন্তু স্পোকেন ইংলিশের পদ্ধতি নয়। এরকম করলে কিন্তু তুমি স্পোকেন ইংলিশে সরগরম হতে পারবে না, কখনোই হতে পারবে না। এটা ভুল প্রসেস। তো এটা গুরুত্বপূর্ণ। তাহলে বিষয়টা কি, ইউজ ট্রান্সলেশন অনলি টু লার্ন নিউ ওয়ার্ডের ক্ষেত্রেই কেবলমাত্র তুমি বাংলার তার কি মানে, পরিভাষা কি সেটা জানবে। কিন্তু ডোন্ট ইউজ ট্রান্সলেশন টু মেক অ্যান্ড স্পিক সেন্টেন্সেস। যখন তুমি সেন্টেন্স বলবে তখন কিন্তু তুমি সেটাকে বাংলা ভেবে বা বাংলা থেকে ট্রান্সলেশন করে কখনোই বলবে না। এটা বোঝা গেল? এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লার্ন ফুল ফেজ অ্যান্ড নট জাস্ট ওয়ার্ড। আমরা কি মানে যে কোনো বাক্য, আমরা পুরো বাক্যটা, ফুল ফেজটা কিন্তু আমাদের শিখতে বলা হচ্ছে। একটা জাস্ট ওয়ার্ড নয়, পুরো ফেজটাই শেখো, পুরো কি বলবে তো সেটাই শেখো। তো তাহলে কি হবে, তুমি স্মার্টলি কিন্তু খুব তাড়াতাড়ি স্পোকেন ইংলিশটা শিখতে পারবে। ঠিক আছে? তো সেই জন্য লার্ন ফুল ফেজেস অ্যান্ড নট জাস্ট ওয়ার্ড। ঠিক আছে? তো এইটার বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারলে। পুরোটাই তোমাকে, পুরো ওয়ার্ডটাই তুমি ভালো করে করায়ত্ত করো, সেইটা বলার চেষ্টা করো। এটাই এখানে বলা, এটাই বলা হয়েছে এখানে। ঠিক আছে? তারপরে 4 নম্বরে বলা আছে ইউজ দ্য টোন, এমফ্যাসিস, পজেস অ্যান্ড সিচুয়েশনাল সেন্টেন্সেস।
ঠিক আছে? তার মানে আমরা যখন বলি, কথা বলি, এই যে কথা বলছি, তো তার মধ্যে কথা বলার মধ্যে পজ আছে, মানে থেমে গিয়ে তারপরে কখন কথা বলবো, এমফ্যাসিস, জোর দিয়ে কখন কথা বলবো, এই যে টোন, কথা বলার বিভিন্ন ধরনের টোন হয়, সেই টোন গুলো কিন্তু আমাদেরকে করায়ত্ত করতে হবে। কখন কিরকম ভাবে বললে হবে, মানে বলার মধ্যে তো একটা টোন থাকে, রেগে গেলে কিভাবে বলবে, অর্ডার দিলে কিভাবে বলবে, খুব অবসন্ন হলে কিভাবে বলবে, ভয় পেয়ে গেলে কিভাবে বলবে, তো প্রত্যেকটার ক্ষেত্রে টোন কিন্তু চেঞ্জ হয়। সেইটা ভাবটা, সেই ভাবটা কিন্তু তোমার ভয়েসের মধ্যে থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে তা হলেই তবেই তোমার স্পোকেন ইংলিশটা প্রাণ পাবে। যদি তোমার এগুলো ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু তোমার স্পোকেন ইংলিশটা ঠিকভাবে হবে না। তাহলে এই দিকটাও কিন্তু তোমাকে নজর রাখতে হবে যে টোনটা কিরকম রাখছি, কিরকম ভাবে এমফাসিস করছি, কোথায় পজ দিচ্ছি, সিচুয়েশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমি কথাগুলোকে বলছি। তো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এটা বোঝা গেল 4 নম্বর পয়েন্ট। তারপরে বলা হচ্ছে যে 5 নম্বর পয়েন্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে উচ্চারণ। বলার সময় তুমি কিন্তু ভুল হতেই পারে, তো বলো, স্পিক আউট করো, মানে বলো। তো ভুল হলে ভুল হবে, কিন্তু অভ্যাস করো, বলার চেষ্টা করো। তো এটার জন্যই বলছি, চিন্তা করো না, বলার চেষ্টা করো। সেটার জন্য অ্যাকসেন্ট বা উচ্চারণ নিয়ে ভেবে না, বলার স্পিক আউট করতে বলা হচ্ছে আর কি। তো 5 নম্বরে সেই কথাটা বলা হয়েছে এখানে। তারপরে কি বলা হচ্ছে যে সারাউন্ড yourself with English, watch, hear, allow। কি বলা হচ্ছে? সারাউন্ড মানে পারিপার্শ্বিক। হ্যাঁ সুদীপ বলো। স্যার সাউন্ড পাচ্ছি না, স্যার সাউন্ড পাচ্ছি না। দাঁড়াও একজন। সাউন্ড পাওয়া যাচ্ছে? হ্যালো? এবারে পাওয়া যাচ্ছে, সাউন্ড পাওয়া যাচ্ছে। এবার শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আগে শুনতে পাচ্ছিলে না। যাই হোক, আমি যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। স্লাইডস। হ্যাঁ, তারপরে 6 নম্বর পয়েন্ট যেখানে ছিলাম, সারাউন্ড ইয়োরসেলফ উইথ ইংলিশ। মানে এমন পরিবেশের মধ্যে বাস করো সেখানে তুমি অন্তত ইংলিশে যেন কথা বলতে পারো তাদের সঙ্গে। এটা কি বলা হচ্ছে? পরিবেশটা এরকম হোক যাতে করে তুমি সেখানে ইংলিশটা নিয়ে চর্চা করতে পারো। ঠিক আছে? তো সেটাকেই বলা হচ্ছে সারাউন্ড ইয়োরসেলফ উইথ ইংলিশ। ওয়াচ, দেখা, তুমি দেখা বলতে এখানে ওয়াচ করা বলতে মুভি হতে পারে। এখন ইউটিউব আছে, অনেক কিছু তুমি ইংলিশে দেখতে পারো। তো সেটা তুমি তোমার হাতের মুঠোতেই আছো, যে সময়টা তুমি আজে বাজে জিনিস দেখে কাটাও, সেখানে ইংলিশে কিচ্ছু দরকার নেই, বোঝার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো, দেখো এবং শোনো, ঠিক আছে? তাহলেই হবে। ওই যে সেটা বলছে ওয়াচ, দেখতে বলছে হিয়ার, রিড অ্যান্ড সে উইথ অ্যালাউড, অ্যান্ড সে উইথ অ্যালাউড, সে অ্যালাউড, জোরে জোরে বলতে বলছে। ঠিক আছে? তাহলে জোরে জোরে কেন বলা হবে? কনফিডেন্স লেভেলটা বাড়ানো, উচ্চারণটাকে ঠিক মতো করে করায়ত্ত করার জন্য কিন্তু এটা বিশেষ প্রয়োজন। আর কনফিডেন্স লেভেলের জন্য কিন্তু তোমাকে জোরে জোরে বলাটা প্রথমে শুরু করতে হবে। ঠিক আছে? তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে? ইউজ ইউর ফ্রি টাইম, ইউজ সোশ্যাল মিডিয়া টু ইউর বেনিফিট। সোশ্যাল মিডিয়া বলতে যে ইউটিউব থেকে শুরু করে যে সময়টা তুমি ফ্রি বসে আছো, বাসে ট্রামে যে সময়টা যাচ্ছ, তো সেই সময়টায় তুমি কিন্তু সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারো। তো অনেক ধরনের চ্যানেল আছে যেখানে কোনো সায়েন্স টপিক নিয়ে আলোচনা হয়। তোমার যে টপিকটা ভালো লাগে, এরকম কোনো টপিক তুমি বেছে নিতে পারো। ইউটিউবে কোনো সার্চ থেকে তুমি সেই ধরনের বিষয় ইংলিশে শুনতে পারো। ঠিক আছে? ডিসকভারি চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেল আছে, হিস্ট্রি চ্যানেল আছে। তো এগুলো তোমার ইংলিশেই তারা তাদের ধারাভাষ্যকার আছে। তো সেগুলো কিন্তু তুমি শুনে নিতে পারো। যারা উপস্থাপনা করেন তাদের ইংলিশ অ্যাকসেন্ট গুলো তোমরা
নিতে পারো। তো এগুলো কিন্তু তোমাদের শোনা অত্যন্ত জরুরি, শোনাটা খুব জরুরি। তো আগে কি ছিল, আগে আমাদের তো এরকম কোনো সোর্স ছিল না, এখন তো সোশ্যাল মিডিয়া আছে। তো সেটার জন্য তুমি খুব অনায়াসেই এটা যদি মনে করো যে একদিনে অন্তত 2 কি 3টে ভিডিও আমি শুনবো ফ্রি টাইমে, যে সময়টা আমি বসে থাকি, তো তাহলে তোমার জন্য কিন্তু, তুমি যদি চাও, তোমার জন্য কিন্তু সেই অপশনটা খোলা আছে। জাস্ট তোমাকে কিন্তু এটা রেয়াজ করতে হবে। তো যদি না করো তাহলে কিন্তু হবে না। এই পয়েন্টগুলো, যেগুলো পয়েন্টগুলো বলছিস, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ভালো করে মাথায় রেখো। তারপরে 8 নম্বর পয়েন্ট, at the end of each day, মানে একটা দিনের শেষে, প্র্যাকটিস টকিং অ্যাবাউট ইউর ডে ইন ফ্রন্ট অফ এ মিরর। আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়িয়ে সেটাকে অ্যাক্ট করো, সেটাকে সেই রকম ভাবে বলার চেষ্টা করো, ঠিক আছে? তো একটা দিনের শেষে, তো এটা কিন্তু একটা ভালো অভ্যাস। এটাতে কি হবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে বলছো, তো এই সমস্ত কিছু কিন্তু তোমার হ্যাবিচুইটির মধ্যে আসবে, অভ্যাসের মধ্যে আসবে। তো এটাও কিন্তু খুব একটা গুড প্র্যাকটিস। এটা যদি না করো তাহলে কিন্তু তুমি কনফিডেন্সটা পাবে না। তো এটাও কিন্তু তোমার কনফিডেন্স লেভেলটা গ্রো করার জন্য, তোমার বডি ল্যাঙ্গুয়েজ গুলোকে সঠিক হচ্ছে কিনা নিজেই তো দেখছো। তো তাহলে এখানে তো সবসময় কেউ তোমাকে এইভাবে দেখবে না। তুমি এখানে যদি নিজে একটু আধটু ভুলও করো, তো তাহলে তোমার লজ্জা পাওয়ারও কিছু নেই, তুমি নিজেকে সংশোধন করতে পারবে। তো সেই জন্য আয়নার সামনে দাঁড়াও দিনের শেষে, যখন একটা নির্দিষ্ট টাইম তুমি বেছে নাও, বা দিনের রাত্রের দিকে হোক, যখন হোক, তোমার যে সময়টা তোমার মনে হয় ফ্রি টাইম, বা যে সময়টা তুমি এটা করতে পারো, তো সেই সময়টাকে বেছে নিয়ে তুমি এটা করতে পারো, প্র্যাকটিসটা করতে পারো। তারপরে বলছি ইটস এ কন্টিনিউ প্রসেস, এটা তোমাকে চালিয়ে যেতে হবে। গো স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে তোমাকে এগোতে হবে, ফ্রম বেসিক টু অ্যাডভান্স। প্রথমে বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, তারপরে অ্যাডভান্স, মানে স্পোকেন ইংলিশে আস্তে আস্তে অ্যাডভান্স অনেক কিছুই আছে। তো সেটা পরপর আপনি স্টেপ বাই স্টেপ জানবো, ঠিক আছে? তাহলে আসল বিষয়গুলো পরপর আমরা কিন্তু বলছি, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কথাগুলো এখানে বলা হচ্ছে। এগুলো ছাড়া তুমি কোনোভাবে কিন্তু খুব সুন্দরভাবে স্পোকেন ইংলিশ শেখাটা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তাহলে এই টিপস গুলো তোমাদেরকে দিচ্ছি, এগুলো মাথায় রেখো। তাহলে দেখবে খুব ভালোভাবে তুমি খুব অনায়াসে, খুব কম সময়ের মধ্যে কিন্তু ভালোভাবে শিখতে পারবে। বি রেগুলার, কিপ এ রুটিন। দেখো, যেমন ধরো একটা নির্দিষ্ট জায়গায় যদি জলের বিন্দু ফেলো না, অল্প অল্প করে যদি ফেলো না, তাহলে সেইটাও কিন্তু আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হয়। সেটা যে কোনো বিষয় হতে পারে। তার মানে এখানে এটাই বলতে চাইছি যে বি রেগুলার হও। প্রতিদিন যদি অল্প অল্প করে শেখো, তাহলে কিন্তু অনেকটা হয়। যেমন ওয়ার্ড স্টক, ওয়ার্ড স্টকটা তোমরা করতে পারো। এখন তো তোমার ট্রান্সলেটর আছে, ঠিক আছে? কোনো একটা পত্রিকা তুমি পড়ছো, সেটা যে কোনো নিউজ পত্রিকা এখন অনলাইনে পাওয়া যায়, ইংলিশ নিউজ পত্রিকা। তো সেগুলো থেকে যে শব্দটা তুমি বুঝতে পারছো না, জাস্ট সেই ওয়ার্ডটাকে তুমি ওখান থেকে কপি করো, করে আমাদের গুগলে যে ট্রান্সলেটর, গুগল ট্রান্সলেটর আছে, সেখানে ফেলে দাও। তো তার সমার্থক শব্দ বলো, তার বাংলা বলো, তো সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। তো এটার একটা হিস্ট্রি প্যালেট আছে, সেখানে কিন্তু তুমি ক্লিক করলে সারাদিনে যে শব্দগুলো যে সময়ের জন্য তুমি জানতে পারোনি, সেগুলো দেখেছো, সেগুলো রাত্রে শোয়ার আগে একবার করে দেখো, শব্দগুলো দেখো, দেখে যদি মানেটা মনে পড়ে ভালো, না হলে দেখে নাও। এবং এখানে একটা মজা হচ্ছে, ডিজিটাল যুগে তুমি কিন্তু অ্যাকসেন্ট গুলো সেখানে পেয়ে যাবে। অ্যাকসেন্ট, উচ্চারণগুলো কি হয় সেটা, মানে বানানটা পাচ্ছ, দেখছো, তার সঙ্গে সঙ্গে উচ্চারণ, অ্যাকসেন্টটা কি হবে সেটাকে তুমি কিন্তু ওই যেটা, যে অপশন থাকে আর কি, স্পিকার অপশন, সেখানে ক্লিক করলে ওটা রিসাউন্ড হবে, তোমাকে বলে দেবে কি উচ্চারণটা কিরকম হয়। তো এটা কিন্তু খুব সুন্দর একটা প্র্যাকটিস। দৈনিক যদি তুমি 2টো শব্দ শেখো, তাহলে মাসে 60টা শব্দ তোমার শেখা হয়ে যাবে। তাহলে এটা খুব মাথায় রেখো, যদি এইভাবে তুমি চালাতে পারো, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে এগোতে পারবে, ঠিক আছে? তো এটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, এগুলো গ্রুপে আমি শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও সবগুলো, ঠিক আছে? তো এর প্রথম হচ্ছে, আমরা যখন কারোর সঙ্গে পরিচয় করতে চাই, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এন্ড স্টার্ট কনভারসেশনস উইথ ইজি। তো এটা যদি করতে চাও, তাহলে কিভাবে করবে? এখানে দেখো, কনভারসেশন করার সময় আমাদের কিন্তু অনেক ধরনের ভুল হয়, মানে কিছু শব্দ আমরা বলে ফেলি, সেটা কিন্তু ভুল, বা রিপ্লাই করতে গিয়ে আমরা ভুল বুঝিয়ে ভুল রিপ্লাই দিই। তারই একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে। Let's read the beginning of the conversations
ফ্রেন্ডলি, ইনফর্মাল। নর্মালি একটা বন্ধুর সঙ্গে যে আলাপ আলোচনা হয়, দেখা হলো তার সঙ্গে, তো সেক্ষেত্রে যে ধরনের কথাবার্তা হয়, এখানে সেই ধরনের একটা ছেলেকে একটা মেয়েকে দেখছো তোমরা, তো তাদের মধ্যে একটা কনভারসেশন হবে। তো কনভারসেশন হলে যেরকম হয়, যেমন এখানে বলছে হাই সমীর, মেয়েটি বলছে হাই সমীর, বলছে হাই রোমা, ছেলেটি বলছে হোয়াটসঅ্যাপ, মেয়েটি বলছে হোয়াটসঅ্যাপ। তো তখন ছেলেটি উত্তর দিচ্ছে দ্য স্কাই। ও ভেবেছে যে আকাশের দিকে হয়তো কিছু আছে সেরকম কিছু, কিন্তু উত্তরটা ভুল। হোয়াটসঅ্যাপ বলতে কি চলছে বা কেমন আছো, মানে কি করছো এখনকার, আজকাল কেমন চলছে, এই ধরনের যে মিনিংটা হয় সেটা কিন্তু ও ভুল বুঝেছে। বুঝে দ্য স্কাই, আকাশে, এরকম কিছু বলতে চাইলো আর কি। ও নো, তখন মেয়েটি বলছে ও নো, দ্যাট ইজ গোয়িং অন ইন ইয়োর লাইফ। হোয়াট ইজ নিউ, তোমার তুমি কি করছো এখন, কি নতুন কিছু কি করছো, তো সেটা জিজ্ঞেস করছে মেয়েটি, সেটাকে এক্সপ্লেনেশন দিয়ে বোঝাতে চাইলো। ঠিক আছে, আই এম বিজি দিস ডেজ, আই এম লার্নিং ইংলিশ। আমি এখন ব্যস্ত আছি, আমি এখন ইংলিশটা শিখছি, ছেলেটি বলছে। তারপর বোঝার পরে ও যখন এক্সপ্লেনেশন দিয়ে হোয়াটসঅ্যাপটা, তাহলে ও জানতো না আগে হোয়াটসঅ্যাপ বলতে কি বোঝায়, তাহলে হোয়াটসঅ্যাপ বলতে এটা কি বলা হচ্ছে। ঠিক আছে, তার উত্তর দেওয়া উচিত ছিল আই এম বিজি দিস ডেজ, আই এম লার্নিং ইংলিশ। দ্যাটস গ্রেট, খুব ভালো। তারপর ছেলেটি প্রশ্ন করছে হোয়াট আর ইউ ডুইং দিস ডেজ, তুমি কি করছো এখন। তখন মেয়েটি বলছে ওয়েল, নাথিং মাচ, আই এম এনজয়িং মাই হলিডেজ। আমি আমার ছুটির দিনগুলি উপভোগ করছি। ঠিক আছে, তো এই ধরনের কনভারসেশন গুলো আমাদের যেখানে ভুল হয়েছে সেটা কিন্তু সূত্রে নিতে হবে। যে এই যে শব্দ হোয়াটসঅ্যাপ, তখন তার উত্তর দেওয়া উচিত ছিল, প্রথমে ভুল বলেছিল সে, আই এম বিজি দিস ডেজ, আই এম লার্নিং ইংলিশ, এই কথাটা উত্তর দেওয়া উচিত ছিল আর কি। তো এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো হয়তো শুনলে আমরা মানেটা খুঁজে পাই না, তো তার মানেটা কি হতে পারে সেগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে। এই ধরনের মিস্টেক গুলো আমরা করে ফেলি, ভুল হয়ে যায়, বা আমাদের শোনা না থাকার জন্য এই ধরনের প্রবলেম গুলো হয়। এই ধরনের বাক্যগুলো কিছু থাকে যেগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হওয়া প্রয়োজন। ক্লিয়ার? তো তারপরে যেটা হয় কি, আমরা যখন কারোর সঙ্গে দেখা হয়, যেগুলো বলে থাকি আর কি, there are many ways to greet someone, ঠিক আছে, যেমন হ্যালো, হাই, গুড মর্নিং। গুড মর্নিং উচ্চারণটা আর হয় না, গুড মর্নিং। ঠিক আছে, তো হে, এই যে যখন দেখা হচ্ছে সেক্ষেত্রে যে কনভারসেশনের জন্য আমরা যে শব্দগুলো ইউজ করে থাকি সেগুলো এখানে আছে। গুড আফটারনুন, ঠিক আছে, গুড ইভিনিং। তো এই ধরনের শব্দগুলো আমরা ন্যাচারালি বলে থাকি। ঠিক আছে, তো তারপরে এখানে কিছু টিপস দেওয়া হয়েছে, জ্ঞান ক্যাপসুল দেওয়া হয়েছে। ইউ সে গুড ইভিনিং হোয়েন, ইভেন হোয়েন ইউ মিট সামওয়ান এট নাইট। তাহলে গুড ইভিনিং কথাটা কখন বলা যায় এটা মাথায় রাখবে। গুড ইভিনিং আমরা বলি, তো গুড ইভিনিংটা কতক্ষণ বলা যায়। গুড ইভিনিংটা কিন্তু রাত তোমার সন্ধ্যা 5টা থেকে প্রায় রাত 10টার মধ্যে তুমি বলতে পারো। তো গুড ইভিনিং কথাটা কিন্তু রাত্রেও বলতে পারো। কিন্তু যখন তুমি 9টার সময়, রাত 9টার সময় কারোর সঙ্গে ডিনার করছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসছো, শেষবারের মতো বেরিয়ে আসছো, তখন কিন্তু তোমাকে গুড নাইট বলতে হবে। ঠিক আছে, তুমি যেহেতু বিদায় একবার শেষবারের মতো তুমি বলছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু গুড নাইট বলতে হবে। ঠিক আছে, তো you can continue the conversation based on the persons you are speaking to end the situation. ঠিক আছে, someone you meet for the first time, তাহলে প্রথমে কারোর সঙ্গে যদি দেখা হয় তাহলে কি ফর্মালি কিভাবে আমরা তার সঙ্গে কথা বলি, নিজের পরিচয় দাও, মাই নেম ইজ হ্যান ত্যান, এইসব বলি আমরা। তো সেটাই তার সঙ্গে যখন প্রথম পরিচয় হবে, তোমার নাম দিয়ে শুরু করবে, তারপরে তুমি কি করো সেটা বলবে। আই লিভ ইন, কোথায় বাস করো, আই লিভ ইন মুম্বাই। ঠিক আছে, আহ, মানে হোয়ার ডু ইউ লিভ। তো এই ধরনের কনভারসেশন করার জন্য, তার সঙ্গে পরিচয় হওয়ার জন্য যেগুলো বলতে হয় আমাদের প্রথমে, তো এইগুলো কিন্তু মাথায়, ছোট ছোট কথা, ছোট ছোট বাক্য, এইগুলো দিয়ে কিন্তু তুমি কারোর সঙ্গে পরিচয় ফাঁদতে পারো আর কি। তো সেগুলো এখানে বলা হয়েছে। তারপরে তুমি রিপ্লাই বলছো, কেউ যদি তোমাকে বলে হোয়াট ডু ইউ ডু, ঠিক আছে, আই এম এ টিচার, আই এম অ্যান অ্যাকাউন্ট্যান্ট, এই ধরনের কথাগুলো তোমার সঙ্গে কনভারসেশনে হবে আর কি।
ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো হঠাৎ করে দেখা হলো তাকে হয়তো বলছো তার কিছু একটা ভালো লেগেছে তোমার, আই লাইক ইউর টি শার্ট, লাইক ইউর অ্যাড্রেস, আই লাইক ইউর হেয়ার স্টাইল, এইসব দিয়ে কিন্তু কথাটা শুরু করতে হবে তোমাকে। তো এগুলো হচ্ছে তোমার টিপস, যে কারোর সঙ্গে তুমি নতুন পরিচয় হলে, সামওয়ান ইউ মিট ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে এইগুলো ধরে, এই সূত্র ধরে তুমি কথা শুরু করতে পারো। ঠিক আছে? তো সেটাই এখানে বলা হয়েছে। তো দেখো এখানে আরো কিছু দেয়া আছে। তো সামওয়ান ইউ মিট ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে কিভাবে কথা বলবে সেগুলো নিয়ে এখানে বলা হয়েছে, পরপর 1 2 3 করে 4 করে দেয়া আছে। তারপরে বলা হচ্ছে এ ফ্রেন্ড রিলেটিভ ইউ মিট আফটার এ লং টাইম, অনেকদিন পরে যদি কারোর সঙ্গে দেখা হয়, তাহলে তার সঙ্গে কিভাবে কথা বলবে ফার্স্ট টাইম, কিভাবে তার সঙ্গে কি শব্দ চয়ন হবে, তো সেগুলো এখানে দেয়া হয়েছে আর কি। যেমন প্রথমে এখানে আছে, 1 নম্বরে আছে হাউ ইউ হ্যাভ ইউ বিন, ঠিক আছে, হোয়াটস নিউ, হুজ লাইফ, ঠিক আছে, হু আর থিঙ্ক গোয়িং, হু আর থিংস, হাউ আর থিংস গোয়িং, ঠিক আছে, আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম ইউ ফর এইজ, ইটস এ স্মল ওয়ার্ল্ড ইজ নট ইট, ঠিক আছে, ইটস এ স্মল ওয়ার্ল্ড ইজ নট ইট। তো এই ধরনের বাক্যগুলো বা এই ধরনের শব্দগুলো তুমি তার সঙ্গে করবে, যার সঙ্গে অনেকদিন তোমার রিলেটিভ কিন্তু অনেকদিন দেখা হয়নি, তাকে কিন্তু তুমি এই ধরনের শব্দগুলো বলতে পারো। ঠিক আছে? একটা ফর্মাল ইভেন্ট, কোনো ধরনের সাধারণ একটা কোনো জায়গায় কোনো গেছো, সেখানে কনফারেন্স বা ফর্মাল কোনো পার্টি হতে পারে, তো সেখানে কিরকম ভাবে কথা বলবে সেটাই। ইটস এ গ্রেট ইভেন্ট ইজ নট ইট, তাই না? এটা দারুণ একটা ইভেন্ট চলছে, তাই না কি? আই এম আই এম গ্ল্যাড টু মিট ইউ, ঠিক আছে, আমার তোমার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালোই লাগছে, ভালোই হলো। তো এই ধরনের বাক্যগুলো তুমি সেখানে ইউজ করতে পারো। আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ মিট বিফোর, আমরা যে আগে মিলিত হয়েছি সেটা আমার মনে পড়ছে না, এরকম হতেই পারে। ঠিক আছে? তো আই থিঙ্ক উই হ্যাভ অলরেডি মিট, আমার মনে হয় আমরা হয়তো আগে কোথাও সাক্ষাৎ করেছি। তো এই ধরনের বাক্যগুলো কিন্তু এখানে দেয়া আছে। দেখো পরপর এগুলো দেখে নেবে তোমরা, 1 2 3 4 5 6 করে দেয়া আছে। তো বিষয় হচ্ছে এইটাই, যখন তুমি কারোর সঙ্গে মিট করছো, সেখানকার সিচুয়েশন, সে যদি তোমার পুরনো রিলেটিভ হয়, অনেকদিন পরে যদি দেখা হয় সেটা কিরকম হবে, কোনো কনফারেন্স বা কোনো পার্টিতে যদি তোমার সঙ্গে তার দেখা হয়, কি দিয়ে তুমি কথা বলা শুরু করবে, তো এইগুলোই কিন্তু এখানে দেয়া আছে সুন্দর করে। তো এগুলো মাথায় রাখলে দেখবে তোমার মোটামুটি কোনো অসুবিধা হবে না, কোথাও গিয়ে হেজিটেট হবে না, কি বলবো কি করব। তো এইটা কিন্তু চলে আসবে তোমার সঙ্গেই চলে আসবে, যে তুমি বলে ফেলবে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখানে আরিয়ান অ্যান্ড রিয়া, তারা একটা কোনো একটা পার্টিতে মিট করছে, ঠিক আছে, এবং সিমির পার্টিতে মিট করছে আর কি। সিমি একজন, তার পার্টিতে দুজনেই নিমন্ত্রিত হয়েছে। ঠিক আছে? তো এখানে দুজনের কনভারসেশন কি হতে পারে, তার জন্য দেখো আরিয়ানের কন্টেন্ট গুলো দেয়া আছে, মানে ডেটা গুলো দেয়া আছে। আরিয়ানের নেম আরিয়ান, এইজ কত দেয়া আছে তার, কোথায় বাস করে সেটা দেয়া আছে, সে কি মানে কি ভালো, তার ফেভারিট কি, খেলতে ভালোবাসে সে, সেটা দেয়া আছে, কোন খেলা তার ভালো লাগে সেগুলো দেয়া আছে। আচ্ছা, তার সঙ্গে সিমির পরিচয় কতদিনের সেইটা এখানে দেয়া আছে। আচ্ছা, রিয়ার সঙ্গে সিমির রিয়ার ডেটা দেয়া আছে। রিয়ার হচ্ছে নাম দেয়া আছে, বয়স দেয়া আছে, তারপরে কলেজ, কোন কলেজে পড়ছে, কি হতে চায় সেটা দেয়া আছে, নার্স হতে চায় ও। ইটস সিমিজ নেভার, ও সিমির পাশের বাড়ির কেউ, যার পার্টিতে গেছে ও পাশের বাড়ি। ওকে? তো এই বিষয়ে তোমার এই দুজনের মধ্যে কি কি কনভারসেশন হতে পারে সেইটা মাথা থেকে কিন্তু লিখবে, এটা লেখা উচিত, এরকম নিজে বানিয়ে কিন্তু লিখবে। এই যে এতক্ষণ ধরে যে কনভারসেশন গুলো হয়েছে, সেটা ধরো এই যে পার্টিতে একটা মিট হয়েছে, এদের মধ্যে কি কথাবার্তা হতে পারে এই ডেটা নিয়ে, সেটা তোমরা একটা নিজেরা ওয়ার্কশপ করবে। এটা ঠিক আছে? এটা আমি দিয়ে দিলাম গ্রুপ থেকে, তোমরা নিজেরা ভেবে ভেবে পড়বে আর কি, লিখবে এটা। ওকে? তো আজকে এই পর্যন্তই। তোমাদের এই রিলেশনটা আমি দেখালাম, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। তোমরা প্রত্যেকে একটু দেখে নিও, আমি যা যা বললাম সেগুলো দেখবে, আর এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে তোমরা এটা নিয়ে নেবে, আর এইটা খাতায় লেখার চেষ্টা করবে। ওকে? তাহলে গুড নাইট, আজকে এই পর্যন্ত।